ছাত্রদের যেই দল এনসিপিকে আমার মনে হচ্ছে যে তারা একা হয়ে গণহত্যার জন্য দায়ী করেছেন এবং বলেছেন যে এটাও বলেছেন যে জাতিসংঘের যেই রিপোর্ট তদন্ত রিপোর্ট সেই রিপোর্টেও আওয়ামী লীগ গণহত্যাকারী দল হিসেবে প্রতিষ্ঠিত, এটা তারা বলছেন। কিন্তু জাতিসংঘের রিপোর্টে কিন্তু এটাও বলা আছে যে তারা কোনো দলকে নিষিদ্ধ করার সমর্থন করে না। এটা আবার কিন্তু এনসিপি আরাফাত সাহেব আবার অন্য দিক দিয়ে বললেন যে এই সরকারের অধীনে তারা ইলেকশনে যাবে না। তাহলে ঘটনাটা আমার কাছে অনেকটা সেরকম মনে হচ্ছে যে আছে না যে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শায়ারকাস্ট চ্যানেলে। আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে দেশের যেই সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আলাপ করে থাকি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের যেই সামনের নির্বাচন এটি নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে এবং সকল স্টেক হোল্ডারদের যে কথাবার্তা এখন আমরা দেখতে পাচ্ছি সেখানে খুবই ব্যাপক পরিমাণ মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ উনি একটি স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস, যেখানে উনি দাবি করেছেন যে ক্যান্টনমেন্ট থেকে ওনাকে ডেকে নিয়ে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে আওয়ামী লীগের বিষয়। এটি গতকালকে মোটামুটি একটা বার্নিং ইস্যু ছিল। আজকেও নিশ্চয়ই এটা নিয়ে অনেকে আলোচনা করবেন কিংবা করছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজকে সকালবেলা আমি একটা রিপোর্ট দেখলাম, সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ছাত্রদের যে নতুন পার্টি এনসিপি, তারা বলল যে তারা দাবি করবে যে ভোটারের সর্বনিম্ন বয়স ভোটার হওয়ার জন্যে বয়স 16 হতে হবে, এমন একটা প্রস্তাব তারা দিবেন। এই সমস্ত কিছুর সঙ্গে আমার কাছে কেন জানি একটা গভীর সংযোগ আমি দেখতে পাচ্ছি। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এবং আরেকটা ঘটনাও ঘটেছে, সেটি হচ্ছে আসিফ মাহমুদ ভূঁইয়া, আমাদের যিনি উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, উনিও ওনার একটি ভিডিও, একটা ইন্টারভিউর ভিডিও উনি প্রকাশ করেছেন বা ওনার একটা ভিডিও প্রকাশ হয়েছে গণমাধ্যমে, আমি ইউটিউবে দেখেছি। এবং সেখানে উনি বলেছেন যে 5 আগস্ট 1 আগস্ট থেকে কি হয়েছে, কার সাথে ওনারা যোগাযোগ করেছেন, সরকার পতনের পরে সেনা প্রধানের সাথে তাদের কি বৈঠক হয়েছে, সেখানে কি আলাপ হয়েছে, এগুলো উনি ব্যাখ্যা করেছেন। আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নেই যে সাধারণত এই ধরনের অভ্যুত্থান বা আন্দোলন যা কিছু বলেন এগুলো নিয়ে কথাবার্তা কিন্তু আমরা অনেক বছর পরে জানতে পারি। ধরা যাক কেউ একজন আত্মজীবনী লিখলেন বা কেউ একজন অভ্যুত্থান নিয়ে লেখা লিখলেন 10-12 বছর পরে, তখন কিছু কিছু তথ্য সামনে আসে, ভিতরকার আলোচনার তথ্যগুলো সামনে আসে। এইবারই আমার মনে হয় প্রথম যে আমরা খুব দ্রুততার সঙ্গে একটা বক্তব্য আমরা পাচ্ছি ছাত্রদের কাছ থেকেই, বিশেষ করে একদম সম্মুখ সারিতে যারা ছিলেন তাদের কয়েকজনের কাছ থেকেই আমরা ভিতরকার গল্পগুলো আগেই জেনে ফেলছি। এখানে যেটা বিষয়টা হচ্ছে কি যে যেটা গতকালকে অনেকেই আমাকে বলেছেন যে পলিটিক্সে বা রাজনীতিতে আন্ডার দ্য টেবিল বা আন্ডার দ্য রুম অনেক ধরনের আলোচনা হয়, নেগোসিয়েশন হয়, কিন্তু কেউ যদি সেই নেগোসিয়েশন বাইরে প্রকাশ করে ফেলেন তখন আসলে পরিস্থিতি আর স্বাভাবিক থাকে না এবং সেই ব্যক্তির প্রতিও অন্যান্যদের যে একটা আস্থা, রাজনৈতিক আস্থা, সেই আস্থার একটা সংকট তৈরি হয়। এটা অনেকেই বলছেন যারা দীর্ঘদিনের অভিজ্ঞ, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিকে যারা দীর্ঘদিন ধরে দেখেন, বয়স হয়েছে প্রায় 50-60 ঊর্ধ্ব ব্যক্তি, তারা কিন্তু এ ধরনের বক্তব্য ব্যক্তিগত আলাপে আমাকে অনেকেই বলেছেন যে এটা আসলে অনেকটা শিষ্টাচার বহির্ভূত। যেমন একজন আমাকে গতকালকে বলছিলেন যে 1/11 আগে 1/11 ঘটনার আগে আপনার একটা সংলাপ হয়েছিল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং বিএনপির মহাসচিব আব্দুল মান্নান, এই দুজনের মধ্যে একটি সংলাপ হয়েছিল। সেই সংলাপে আসলে কি আলোচনা হয়েছে সেটার কনক্রিট কোনো তথ্য কিন্তু আজ অবধি ফ্ল্যাশ হয় নাই। দুজন কিন্তু মারা গেছেন
মৃত্যুর আগ পর্যন্ত তারা দুজনের মুখ থেকে কিন্তু কখনো বের হয় নাই যে তারা যে একটা রুমে দুজন বসে আলোচনা করেছেন, সেখানে কি আলোচনা হয়েছে। মাঝে মাঝে দু একটা তথ্য আমরা পেয়েছি ব্রডার লাইনে, যারা সেই সংলাপে উপস্থিত ছিলেন নেতৃস্থানীয় বা যাদের নেতৃত্ব হয়েছে, তারা দুজনই কিন্তু এই সংলাপ নিয়ে বাইরে বা গণমাধ্যমে এসে কোনো বক্তব্য দেন নাই। এমনকি ওই সময় জাতিসংঘ থেকে কিন্তু একজন দূত পাঠানো হয়েছিল বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস এই জায়গাটাকে সমঝোতার জন্য। তার সাথে কি আলোচনা হয়েছে বৈঠকে সেটাও কিন্তু আজ পর্যন্ত কেউ বের করেনি, বলেনি। অর্থাৎ এটাকে ধরে নেওয়া হয় যে যখন একটা সমঝোতার বৈঠক হয়, কারণ আমরা জানি রাজনীতি মানেই কিন্তু সমঝোতা, এটা কিন্তু একটা দেশকে টার্মোয়েল থেকে রক্ষা করা, একটা দেশে শান্তি শৃঙ্খলার জন্য কিন্তু রাজনৈতিক অনেক সমঝোতা হয়। সেই সমঝোতা যখন আপনি বের করে ফেলবেন, মানে সেই ঘর থেকে যখন সেই তথ্য বেরিয়ে যাবে, তখন যিনি বের করবেন তিনি অনেক সময় আস্থা হারিয়ে ফেলেন। ভবিষ্যতে লং রানের জন্য তার সাথে সমঝোতায় কেউ যেতে চাবে না। এখন হ্যাঁ, একটা নতুন বিতর্ক তো আমরা করতেই পারি, সেটা হচ্ছে তরুণ প্রজন্ম হয়তো এ ধরনের কোনো সমঝোতা চায় না, তারা স্ট্রেট ফরওয়ার্ড পলিটিক্স করতে চায়। এটাও যে খুব একটা মন্দ আমি বলবো না। হাসনাতের দিক থেকে হয়তো হাসনাত ঠিকই আছেন যে উনি কোনো সমঝোতায় থাকতে চান না, উনি ওনার যেই পলিটিক্যাল আদর্শ যেটাকে নিয়ে উনি সামনে এগোতে চান সেটাকেই উনি সামনে রেখেই এগোতে চান এবং ট্রান্সপারেন্ট থাকতে চান, কোনো কিছু গোপন রাখতে চান না। এটা হয়তো ওনার একটা স্ট্র্যাটেজি হতে পারে বা এই প্রজন্মের একটা নতুন স্ট্র্যাটেজি হতে পারে, সেটা হতে পারে। এখানে কোনো মানে আপত্তি আমার দিক থেকে অন্তত নাই। এবার আমি মূল আলোচনায় আসি। মূল আলোচনাটা হলো যে 5ই আগস্টের পরে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা না হতো, অন্য কেউ হতো, তাহলে আসলে দেশের পরিস্থিতিটা কি হতো, এটা কিন্তু আপনাদের ভাবতে হবে। একই সঙ্গে সেনাবাহিনী যদি সরকারের পক্ষে না গিয়ে ছাত্রদের পক্ষে না দাঁড়াতো, তাহলে পরিস্থিতিটা কি হতো। এমনকি 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী যদি সরাসরি এই সরকারকে সমর্থন এবং সহযোগিতা না করত, তাহলে ঘটনা কি হতো। এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা নিজেরাই চিন্তা করেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস অবশ্যই বাংলাদেশের জন্য গর্ব করার মতো একজন মানুষ, তিনি নোবেল জয়ী একজন মানুষ। ওনার মাইক্রোক্রেডিট নিয়ে প্রচুর সমালোচনা আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিশ্বব্যাপী ওনার এই কনসেপ্টটা অ্যাকসেপ্টেড হয়েছে। অর্থাৎ লার্জ পোর্শনে, বিশেষ করে মানে দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই ওনার এই কনসেপ্টকে সাধুবাদ জানিয়েছেন এবং এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই ওনারা মানে সমর্থন জানিয়েছেন। তার মানে অবশ্যই যে কোনো কাজের যেমন সমালোচনা থাকবে, যে কোনো কাজের সফলতার গল্প থাকবে, এটা খুব স্বাভাবিক। কোনো কাজই আসলে সমালোচনার ঊর্ধ্বে তো নয়। কিন্তু আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের যেই অ্যাকসেপ্টেবিলিটি, সেটাকে কাজে লাগিয়ে যদি এই সরকার না চলতে পারত, তাহলে আমাদের দেশটা এখন যে পরিমাণ একটা টার্মোয়েলের ভেতর দিয়ে যাচ্ছে, তার চেয়ে অধিক সংকটের মধ্যে তাকে পড়তে হতো। যার কারণে আমি মনে করি যে ডক্টর ইউনূস হচ্ছে রাইট চয়েস। যেটা আসিফ মাহমুদ ভূঁইয়া বলছিলেন যে ওনারা চাচ্ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আনতে, কিন্তু অন্যরা চাচ্ছিলেন না। অন্যরা বলতে উনি সেনাবাহিনীর কথা বলছিল যে তারা চাচ্ছিল না। এটা যদি সত্য হয়ে থাকে, এই ঘটনাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি এটাতে অবশ্যই আসিফ মাহমুদদের পক্ষেই থাকবো যে ওনারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না থাকতেন, আসলে দেশের এই সময় এমন একজন ফিগার দরকার যে ফিগারকে আসলে বাড়ি দিলেই পড়ে যাবে না, এমন আর কি। মানে উনি খুব শক্তিশালী একটা ফিগার। সেই ক্ষেত্রে আমার মনে হয় ডক্টর ইউনূস রাইট চয়েস। এবং একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী যারা বিভিন্ন সময় সংকটে কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছে। আপনারা যদি 90-এর গণ অভ্যুত্থান দেখেন, ওই সময়ও কিন্তু এরশাদের পতন হয়েছে, সেনাবাহিনী তাকে শেষ পর্যন্ত আর সমর্থন করেনি। এই জন্য সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে। আর 2024-এ তো আমরা দেখলাম। এবং আমি মনে করি আমাদের যিনি সেনাপ্রধান জনাব ওয়াকার সাহেব, উনি অসাধারণ রোল প্লে করেছেন। খুবই ঠান্ডা মাথায় উনি
ওই সময়কার যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটাকে উনি হ্যান্ডেল করেছেন, সবাইকে এক টেবিলের মধ্যে উনি এনেছেন, আলোচনা করেছেন এবং সমর্থন জানিয়ে যাচ্ছেন এই সরকারকে। এখনও পর্যন্ত কিন্তু ডক্টর ইউনূস সরকারকে আমাদের সেনাপ্রধান সমর্থন জানিয়েছেন। মাঝখানে উনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটা কিন্তু আমি মনে করি জনগণের বক্তব্য, যে উনি যে বিরক্ত দেশের এই ক্রাইসিসগুলো নিয়ে এবং কিছু ক্রাইসিস যে ক্রিয়েট করা হচ্ছে, উনি কিন্তু বলেছেন যে এটা মানে কিছু ক্রাইসিস হচ্ছে আমরা নিজেরাই তৈরি করছি, এরকম একটা কথা কিন্তু উনি বলেছেন। এটা কিন্তু সত্য এবং এগুলো মানুষেরই কথা, মানুষের কথাগুলোকেই কিন্তু উনি বলেছেন। এবং উনি কিন্তু শেষে একটা কথা বলেছেন, অনেকেই দেখলাম ওনার বক্তব্য নিয়ে আবার অনেকে সমালোচনাও করেছেন, কিন্তু উনি শেষে কিন্তু একটা কথা বলেছেন যে আমি মনের কথা বলে ফেললাম, আপনারা কেউ কষ্ট পেলে উনি ক্ষমাও চেয়েছেন। আবার উনি এটাও বলেছেন মিডিয়া না থাকলেই মনে হয় ভালো হতো, মিডিয়া আছে এখানে, এরকম কথাও কিন্তু বলেছেন। অর্থাৎ উনি ক্লোজ ডোরে কিছু কথা হয়তো আটকে রাখতে পারেননি, সেটা উনি এক্সপ্রেস করেছেন। এবং উনি যে এখনও পর্যন্ত গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশ যে একটা সুন্দর গণতন্ত্রের দিকে হাঁটা শুরু করবে, এটা কিন্তু ওনার বিভিন্ন সময়ের বক্তব্য, সাক্ষাৎকারগুলো দেখলে কিন্তু বোঝা যায়। প্রথম আলো কিন্তু একটা সাক্ষাৎকার ওনার নিয়েছে, সেখানেও কিন্তু উনি বলতে চেয়েছেন যে রাজনীতিবিদরাই আসলে শেষ পর্যন্ত এই দেশকে একটা সুন্দর দিকে নিয়ে যাবে এবং সেনাবাহিনীর কাজ হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং এই সরকারকে সমর্থন জানিয়ে যা যা করা দরকার, যতটুকু সহযোগিতা করা দরকার তারা সেটা করবেন। এখন ছাত্রদের কি হলো, মানে তারা একটা যে পরিস্থিতিটা তৈরি করা হলো, সেই পরিস্থিতিতে আমার কাছে ছাত্রদের যেই দল এনসিপিকে আমার মনে হচ্ছে যে তারা একা হয়ে পড়ছে। তারা প্রথমে সংঘর্ষে জড়ালো বিএনপির সাথে, এখন তারা সেনাবাহিনীর সাথেও সংঘর্ষে জড়িয়ে গেল, মানে বাকযুদ্ধে তারা জড়িয়ে গেল। আমার মনে হয় এটা অত্যন্ত আক্রমণাত্মক এবং আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। আমরা কিছু মানুষ এখনো পর্যন্ত কিন্তু বলে আসছি যে আমরা দেশে কিন্তু শান্তি চাই। একটা রিজিমের পতন হয়েছে এবং তাদের বিচারের জন্য যা যা করা দরকার এই সরকার নেবে এবং সেখানে জনগণও সমর্থন দেবে। মানুষ এখানে সমর্থন দেবে না এমন মনে হয় আমার বাংলাদেশের কোনো মানুষ নাই। সবাই এই সরকারকে সমর্থন দেবে যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর বিচার যদি সুষ্ঠুভাবে হয় তাহলেই কিন্তু মানুষের সমর্থন এই সরকার পাবে। কিন্তু দেশকে অস্থিতিশীল করে রাখা, দেশের মধ্যে উত্তেজনা তৈরি করা, সেটা কিন্তু মানুষ এখন আর সমর্থন করে না। মানুষ কিন্তু খুব বিরক্ত, কারণ জানমালের নিরাপত্তা নাই, আর্থিক নিরাপত্তা নাই, ব্যবসার অবস্থা খারাপ, সব কিছু মিলিয়ে দেশের পরিস্থিতি কিন্তু একটা টার্ময়েলের মধ্যে, বিশৃঙ্খলের মধ্যে আছে। এটাকে ঠিক করতে হলে কিন্তু আমি যেটা শুরু থেকেই বলে আসছি যে ছাত্রদেরকেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটু গুছিয়ে আনলেই তারা একটা নতুন ইস্যু সামনে নিয়ে আসে। এই যে গতকালকে তারা একটা ইস্যু সামনে নিয়ে আসলো। এখন এটা আমি মনে করি দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্তের ফাঁদে তারা পড়ছে কিনা, এটা হচ্ছে একটা বড় বিষয়। এখন যেই বক্তব্যটা সামনে আসছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়। আচ্ছা, আওয়ামী লীগকে যদি কেউ নিষিদ্ধ করতে চায়, এই সরকার যদি নিষিদ্ধ করতে চায়, সেটা সরকারের সিদ্ধান্ত, সরকার কি করবে না করবে সেটা সরকারের ব্যাপার। কিন্তু ইন্টারন্যাশনালি যে একটা প্রেশার আছে, সে প্রেশারটা কি? প্রেশারটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশন হলে অবশ্যই আওয়ামী লীগকে আসতে হবে ইলেকশনের মধ্যে। এটা হচ্ছে একটা বড় দাবি আকারে চলে আসছে। আবার এনসিপি চাচ্ছে, এনসিপি সহ আর অনেকেই চাচ্ছে যে আওয়ামী লীগকে ইলেকশনের বাইরে রাখতে হবে এবং একই সঙ্গে তাদের পলিটিক্সকেও নিষিদ্ধ করে দিতে হবে। এটা একটা বড় দাবি আকারে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আসলে কী লাভ হবে বা কার লাভ হবে? আমার তো মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগেরই লাভ হবে। আমি গতকালকেই দেখলাম ডয়চে ভ্যালেতে সম্ভবত আমাদের আওয়ামী লীগের যিনি সাবেক তথ্যমন্ত্রী ছিলেন মোহাম্মদ আরাফাত, উনি বলছেন যে এই সরকারের অধীনে, অর্থাৎ এই ডক্টর ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। তারাই উনি এটা বলছেন। আর এদিক দিয়ে হচ্ছে সবাই আওয়ামী লীগকে যেন নির্বাচনে না আনে এই জন্যে, বা নির্বাচনে না আসতে পারে সেটার দাবি তুলছেন। বিএনপি থেকে আবার অনেকে দাবি করছেন, কালকে আমি প্রায় 2জন নেতাকে আমি দেখলাম যে আওয়ামী লীগে যদি ভালো মানুষ এসে পলিটিক্স করে কেন তারা পলিটিক্স করতে পারবে না। বিএনপি থেকেও এই ধরনের কথা বলা হচ্ছে।
আর আরাফাত সাহেব আবার অন্য দিক দিয়ে বললেন যে এই সরকারের অধীনে তারা ইলেকশনে যাবে না। তাহলে ঘটনাটা আমার কাছে অনেকটা সেরকম মনে হচ্ছে যে কি একটা কথা আছে না যে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মানে আমার কাছে ঘটনাটা এরকম মনে হচ্ছে যে আওয়ামী লীগ বলছে যে আমরা এই সরকারের অধীনে নির্বাচন করব না, আবার ওদিক থেকে বিএনপি বলছে আওয়ামী লীগ নির্বাচন করলে সমস্যা কী, রাজনীতি করলে সমস্যা কী। আবার ছাত্ররা বলছে যে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, ইলেকশন করতে দেওয়া হবে না। এই যে নানামুখী কথাবার্তা চলছে, এই কথার দ্বন্দ্বের কারণে দেশে টার্ময়েল হচ্ছে, বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এটাকে কিন্তু থামাতে হবে এবং এটাকে বন্ধ করতে হবে। আপনাদের যদি কোনো দাবি থাকে সেই দাবিতে জনসমর্থন তৈরি করা দরকার। জনসমর্থন তৈরি যে হয়েছে এটা আপনি দেখবেন কিভাবে? এটা দেখবেন কিন্তু ইলেকশনের মাধ্যমেই, তাই না? ইলেকশন যদি হয় এবং সেখানে যদি আপনি দেখেন যে আওয়ামী লীগের একজন প্রার্থীও বিজয়ী হয় নাই, তার মানে হচ্ছে মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাই তো? ঘটনা তো সেটাই ঘটার কথা এবং বিএনপি কিন্তু সেটাই বলছে যে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে, আমি কে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এই ধরনের বক্তব্য কিন্তু বিএনপি এর আগেও দিয়েছে। এখন একটা পার্টিকে নিষিদ্ধ করতে হলে তাকে তো আগে বিচারের প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে, অথবা আপনি যেটা ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যেও যেতে পারে যদি সরকার চায়, কিন্তু সুষ্ঠু বিচারের মধ্য দিয়েই কিন্তু যাওয়া উচিত। আমি কালকে এনসিপির প্রেস ব্রিফিং দেখছিলাম। এনসিপির প্রেস ব্রিফিং দেখে তারা বারবার আওয়ামী লীগকে গণহত্যার জন্য দায়ী করেছেন এবং এটাও বলেছেন যে জাতিসংঘের যেই রিপোর্ট, তদন্ত রিপোর্ট, সেই রিপোর্টেও আওয়ামী লীগ গণহত্যাকারী দল হিসেবে প্রতিষ্ঠিত, এটা তারা বলছেন। কিন্তু জাতিসংঘের রিপোর্টে কিন্তু এটাও বলা আছে যে তারা কোনো দলকে নিষিদ্ধ করার সমর্থন করে না। এটা আবার কিন্তু এনসিপি বলছে না। এখন একটা রিপোর্টের যে অংশটা আমার পক্ষে আসবে আমি সেটা বলবো, যেটা আমার বিপক্ষে আসবে সেটা আমি অমিট করে যাব। তাহলে সেটা হচ্ছে আসলে চালাকির রাজনীতি বা চতুরতার রাজনীতি। এখন পলিটিক্যালি এই চতুরতা তারা করতেই পারে, আমার কোনো অসুবিধা নেই। রাজনীতি মানেই হচ্ছে সেখানে মাথা খাটাতে হবে, চালাকি করতে হবে, নিজের দিকে যেটা ফেভারে আসবে সেটা নিয়েই কথা বলতে হবে। কিন্তু ছাত্রদের কাছে আমাদের চাহিদাটা আর একটু বেশি। আমরা চাই তারা সচেতনমূলক রাজনীতি করবে, তাদের রাজনীতিতে একটা সচেতনতা থাকবে এবং মানুষকে ঐক্যবদ্ধ করার একটা রাজনীতি থাকবে। যেই বিভাজনের রাজনীতিটা দীর্ঘদিন আমরা দেখে এসেছি, সেই বিভাজনের রাজনীতিটা এখন আরও বৃহৎ আকারে ছড়িয়ে পড়ছে। মানে এত বিভাজন হচ্ছে যে আসলে সামনের দিকে আমাদের যে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, আমার কাছে সেরকমই মনে হচ্ছে। আমি কিন্তু খুব আতঙ্কগ্রস্ত দেশের পরিস্থিতি নিয়ে, কারণ আমাকে তো বেঁচে থাকতে হবে ভাই, আমার পরিবার নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। আমি এই দেশে থাকতে চাই, আমি এই দেশ ছেড়ে চলে যেতে চাই না। অনেকে তো বিদেশে চলে গেছেন, আমি তো ভাই এই দেশে থাকতে চাই। আমার মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান, স্ত্রী, তাদের সবাইকে নিয়ে আমি এই দেশে থাকতে চাই। এখন এই দেশে থাকার জন্য তো আমাকে আমার দেশটাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার চোখের সামনে যদি আমি দেখি যে এরকম একটা বিভাজন তৈরি হচ্ছে, যে বিভাজনের মধ্যে হানাহানি আছে, যে বিভাজনের মধ্যে হিংস্রতা আছে, তাহলে আমার পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি দেশ রেখে যাব? আমাদেরকে তো এটা ভাবতে হবে এবং এই ভাবনাটা ছাত্রদের মধ্যে দেওয়ার জন্য প্রপার গাইডেন্সও প্রয়োজন। আমি দেখছি সরকার খুব নীরব একটা ভূমিকা পালন করছে। আমি সরকারকে আরও অ্যাক্টিভ দেখতে চাই। এনসিপিকে কাছে টেনে নিক, ডক্টর ইউনূস তাদেরকে কাছে টেনে নিক, একবার ডেকে বলুক যে বাবা তোমরা যেটা করছো সেটা আসলে দেশে হানাহানি বাড়বে, বিভাজন বাড়বে। তাদেরকে একটু বোঝাক। এই নাহিদ ইসলাম তো ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে ছিলেন, তাহলে তাকে ডেকে একটু কথা বলুক। সব কিছুর তো একটা সীমা আছে, সীমা যখন অতিক্রম করে ফেলবে তখন মানুষ কিন্তু আবার রাস্তায় নেমে পড়বে এই ছাত্রদের বিরুদ্ধে। তো তখন তো দেশের পরিস্থিতি তখন কি দাঁড়াবে আপনারা একটু ভেবে দেখেন। আরেকটা বিষয়, এই যে 16 বছরের, আজকে দেখলাম এনসিপি বলছে যে 16 বছরের বয়স, 16 বছর যাদের তাদেরও ভোটারের আওতায় আনতে হবে। এই যে চতুরতার পলিটিক্স, এগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। এই ধরনের চালাকি আসলে কোনো মানে হয় না। যে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে ভোটার বানানোর জন্য এনসিপি ভাবছে যে এই বয়সের সবাইকে যদি আমরা ভোটার বানাই আমাদের ভোট ব্যাংক কিছুটা বাড়বে, এই ধারণা থেকেই তো করছে।
মানে এই ধারণাটা সঠিক নয়। নির্বাচন আমাদের দেশে গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনে ভোটার কারা, ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট, ভোটার তালিকাটা এখনও ঠিক মতো হচ্ছে কিনা বা হয়েছে কিনা সেগুলো নিয়ে কোনো আলাপ নাই, বিচার নিয়ে কোনো আলাপ নাই। সমস্ত কিছু অপ্রয়োজনীয় আলাপের মধ্যে আমরা 6 মাস 7 মাস পার করে দিয়েছি। এখন একটা সংঘাতপূর্ণ পরিবেশ আমরা সামনে দেখতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে ঈদের পরে সংঘাত আরও বাড়বে। যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এখন ছাত্ররা, এটা একটা বিরাট, আমি বলবো, সংকটের দিকে দেশকে নিয়ে যাবে। আমাদের এগুলো থেকে বেরোতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, শান্তিপূর্ণভাবে এগিয়ে নেওয়া যায়, আমাদের সেই চেষ্টাটা করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।